ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে এক্সামিনেশন হয়েছিল লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে, সেই এক্সামের কোশ্চেন পেপার আমাদের কাছে রয়েছে এবং আজকে আমি 31st স্টেজে জিএনএমদের টেস্ট হয়েছিল শিফট 1-এ, সেই কোশ্চেন পেপারটা তোমাদের কাছে ডিসকাস করছি। এই কোশ্চেন পেপারে এরকম কিছু কোশ্চেন দেখতে পাবে যেগুলো দেখে তোমাদের মনে হবে এরকম কোশ্চেন কোথায় ছিল, এগুলো তো আমি কোথাও পড়িনি। তো সেগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেন পেপার ভালো করে দেখলে দেখবে যে কিছু কোশ্চেন এরকমও রয়েছে যেগুলো কিন্তু ভীষণই সহজ বা খুবই কমন টাইপের কোশ্চেন, একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো 100 নাম্বারের পরীক্ষা, কিন্তু 50টা কোশ্চেনের আমাদের টেস্ট ছিল এবং 50টা কোশ্চেনের মধ্যে 35 থেকে 40 তুমি অ্যাটেন্ড করতে পারবে যদি তোমার প্রিপারেশন থাকে। বাকি 10 নাম্বার আমি ছেড়ে দিলাম। তো চলো দেখে নিই এই সিরিজে কী কী কোশ্চেন ছিল এবং তোমাদের জন্য সেগুলো আমি সলভ করছি। First question. Which of the following structures is present in both prokaryotic and eukaryotic cell? প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল এই দুটোর মধ্যেই কোন স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকে? অপশন রয়েছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম এবং ক্লোরোপ্লাস্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম রাইবোজোমের কাজ কি রয়েছে যদি বলা হয়, রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে এবং এরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুরকম সেলের মধ্যেই থাকে এবং প্রোটিন সিনথেসিসে হেল্প করে। বাকি মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায়, এটা ইউক্যারিওটিক সেলে দেখতে পাবো। নিউক্লিয়াস যেটা রয়েছে, প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে না, তাহলে এটা আমরা শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে দেখতে পাচ্ছি। ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে এটা তো মেনলি ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন হয়, তাহলে যেগুলো প্ল্যান্ট বা অ্যালগি এই জায়গাগুলোতে আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 3 রাইবোজোম। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্রেনিয়াল নার্ভ প্রবলেমস will be most likely noted in a patient who has difficulty shrugging their shoulder? তাহলে ক্রেনিয়াল নার্ভের প্রবলেম যেখানে বলছে যে শোল্ডার শ্রাগ করতে, মানে যে কাঁধ রয়েছে কাঁধের মুভমেন্টটা করতে প্রবলেম হচ্ছে এটা। তো এখানে 4টে নার্ভ রয়েছে, ট্রাইজেমিনাল, ভেস্টিবিউলো কক্লিয়ার, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। তাহলে দেখো ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে যদি আমি শুরু করি, ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5, তাই তো? এটা কি করতে হেল্প করে? আমাদের চিউইংয়ে হেল্প করছে, চেবোতে হেল্প করছে, তাহলে চিউইং বা ম্যাস্টিকেশনের জন্য ট্রাইজেমিনাল নার্ভ রয়েছে। নেক্সট রয়েছে ভেস্টিবিউলো কক্লিয়া, এটা হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ 8 এবং ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ আমাদের হিয়ারিংয়ের জন্য এবং ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম মেনটেনের জন্য হেল্প করে, তাহলে ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ এখানে হচ্ছে না। নেক্সট রয়েছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ রয়েছে ক্রেনিয়াল নার্ভ 9-এ এবং এটা আমাদের টাঙের যে মুভমেন্ট হয় পোস্টেরিয়র থার্ড অফ টাং, সেখানে সেন্সেশন এবং টেস্ট প্রোভাইড করছে, প্লাস হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড যে প্যারোটিড রয়েছে সেখান থেকে সিক্রেশনসগুলোকেও ম্যানেজ করে এবং সোয়ালোয়িংয়ে হেল্প করে, তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভও হচ্ছে না। লাস্ট রয়েছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে আমাদের নার্ভ নাম্বার 11, এটা হচ্ছে তোমার 11। তাহলে 11 নাম্বার নার্ভ স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াস এবং স্টার্নোক্লেডোমাস্টয়েডস মাসেলস, এই দুটোকে মুভমেন্ট করতে হেল্প করছে, যেটা মেনলি আমাদের শোল্ডার শ্রাগিং এর জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। নেক্সট রয়েছে হুইচ টাইপ অফ টিস্যু ইজ স্পেশালাইজড টু পারফর্ম প্রোটেক্টিভ, অ্যাবজর্পটিভ অ্যান্ড সেক্রেটারি ফাংশনস ইন দ্য হিউম্যান বডি। তাহলে এখানে বলছে যে কোন টাইপ অফ টিস্যু আমাদের প্রোটেকশন, অ্যাবজর্পশন এবং সিক্রেশন এই সমস্তগুলোতে আমাদের হেল্প করছে। এখানে অপশন রয়েছে কানেকটিভ টিস্যু, মাস্কিউলার টিস্যু, এপিথেলিয়াল টিস্যু এবং নার্ভাস টিস্যু। তাহলে এই কোশ্চেনটা ইজি রয়েছে, তাহলে এটা আমাদের এপিথেলিয়াল টিস্যু হবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য থিবেশিয়ান ভালভ ইন দ্য হার্ট? হার্টের থিবেশিয়ান ভালভ কোথায় থাকে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? থিবেশিয়ান ভালভ হচ্ছে হিউম্যান হার্টে যেখানে কোরোনারি সাইনাস ওপেন হয় সেই জায়গাতে থাকে। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যাট্রিয়ামে প্রেজেন্ট রয়েছে এবং এই যে ভালভ রয়েছে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ড্রেন করতে হেল্প করছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ওপেনিং অফ দ্য কোরোনারি সাইনাস ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে এই থিবেশিয়ান যে ভালভ রয়েছে সেটার লোকেশন। নেক্সট দেখো, a nurse is conducting a health education session on reproductive health for women.
Which of the following advices would be most appropriate to promote reproductive health? রিপ্রোডাক্টিভ হেলথকে প্রমোট করার জন্য কোন অ্যাডভাইসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে এই অপশনগুলো দেখো, ইনস্ট্রাক্ট ওমেন টু চেঞ্জ স্যানিটারি ন্যাপকিন অনলি টোয়াইস ডেলি ডিউরিং মেনস্ট্রুয়েশন। এটা ভুল রয়েছে, টোয়াইস ডেলি আমরা বলি না, 4 to 6 আওয়ার্সের ইন্টারভেলে আমরা ন্যাপকিন চেঞ্জ করতে বলি। নেক্সট রয়েছে রেকমেন্ডেড রুটিন ভেজাইনাল টাচিং অর ইউজ অফ ইন্টিমেট হাইজিন স্প্রে। এটাও আমরা প্রমোট করব না, তাহলে এই অপশনটাও ভুল রয়েছে। Advise sexually active women aged 25 to 60 years to undergo regular pap smear screening। তাহলে এটা আমরা করতে বলি, কেন করতে বলি? যাতে কিনা যদি সার্ভাইকাল ক্যান্সার হয় তাহলে সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো তার জন্য এই অপশনটা আমার ঠিক লাগছে। এরপর রয়েছে এনকারেজ সেক্সুয়াল ইন্টারকোর্স ডিউরিং মেনস্ট্রুয়েশন টু মেনটেন ইন্টিমেসি। তাহলে এটাও হবে না, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন 3। নেক্সট, who introduced hand washing with chlorinated lime solution technique to prevent the spread of infection in the mid-19th century? mid-19th centuryতে কোন মানুষটা হ্যান্ড ওয়াশিংটা স্টার্ট করেছিলেন উইথ ক্লোরিনেটেড লাইম সলিউশন? কিসের জন্য? ইনফেকশন স্প্রেড করা, প্রিভেন্ট করার জন্য। অপশন রয়েছে জোসেফ লিস্টার, ইগনাস ক্লেমওয়েজ, অ্যান্টনি লিভেনহুক আর লুই পাস্তুর। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। The specialized branch of biology known as mycology is। mycology বলতে কি বোঝায়? mycology মানে হচ্ছে যেখানে ফাঙ্গি, ইস্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা স্টাডি করি। তাহলে এখানে অপশন রয়েছে দ্য স্টাডি অফ ফাঙ্গি ইনক্লুডিং ইস্ট, মোল্ডস অ্যান্ড মাশরুমস। তাহলে এটা হচ্ছে মাইকোলজি। নেক্সট দেখো, ম্যাচ দ্য হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন ইন কলাম এ উইথ ইটস করেসপন্ডিং কলাম নেম ইন কলাম বি। তাহলে কলাম এতে টাইপ 1, 2, 3, 4 রয়েছে, কলাম বিতে রয়েছে সাইটোটক্সিক, ইমিউন কমপ্লেক্স, ডিলেট টাইপ আর অ্যানাফাইলেকটিক। আমি টাইপ 1 মানে জানি অ্যানাফাইলেকটিক, আর টাইপ 4 মানে জানি ডিলেট। তাহলে টাইপ 1 হচ্ছে অ্যানাফাইলেকটিক, মানে 1 এর পরে থাকবে ডি। আচ্ছা, 2 নম্বর যেটা থাকে টাইপ 2, টাইপ 2 হচ্ছে যে আমার জন্য এটা হচ্ছে সাইটোটক্সিক, এটা হচ্ছে তোমার টাইপ 2 সাইটোটক্সিক, তাহলে এটা হচ্ছে এ। তারপরে টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স, তাহলে এটা বি। আর টাইপ 4 যেটা, এটা ডিলেট টাইপ, যেটা হচ্ছে সি। তাহলে দেখো অপশন কোথায় রয়েছে? 1D, 2A, 3B আর 4C। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। সবগুলো অপশন না জানা থাকলেও একটা বা দুটো জানা থাকলেই অ্যান্সার হয়ে যায়। এখানে যেমন তোমার প্রত্যেকটা 1 এর পাশে ABCD 4টেই রয়েছে, তাহলে একটা অ্যান্সার ঠিকঠাক জানলেই তুমি 4টে অ্যান্সার করতে পারবে, একটা মানে অ্যান্সার করে ফেলতে পারবে। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন অ্যানসিয়েন্ট কিউলিনারি প্র্যাকটিস টু প্রিজার্ভ ফুড সাচ এস ম্যাঙ্গো অ্যান্ড লাইম। ম্যাঙ্গো এবং লাইম এগুলোকে প্রিজার্ভ করার জন্য আমরা কোন প্র্যাকটিসটা রেখেছি এবং যেটা অ্যানসিয়েন্ট মানে অনেক আগেকার দিন থেকে চলে আসছে? পিকলিং, বেকিং, গ্রাইন্ডিং এবং পাস্তুরাইজিং। তাহলে এটা পিকলিং, আমরা আচার তৈরি করে রাখি এবং আচার তৈরি করে রাখলে সেটা অনেক দিন অবধি স্টোর থাকে, কিছু হয় না। Which of the following methods of heat transfer is mainly responsible for the cooking of food in a microwave oven? মাইক্রোওয়েভ ওভেনে যে আমরা রান্না করি, তো সেখানটায় কিভাবে রান্না হয়, মানে সেখানে যে হিট ট্রান্সফার হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? তাহলে এখানে অপশন রয়েছে কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন এবং ইন্ডাকশন। তাহলে ইন্ডাকশনটা কোনো মেথড নয়, বাকি তিনটে হচ্ছে মেথড, তাই তো? তাহলে কন্ডাকশন হচ্ছে কন্ডাক্টে থাকলে মুভ করে। আচ্ছা, কনভেকশন হচ্ছে যে তোমার এয়ার সার্কুলেশনের মাধ্যমে মুভমেন্ট হয়। আর রেডিয়েশন মানে হচ্ছে যেটা রেডিয়েট করে, তাই না? মানে যেটা একটা সোর্স এক জায়গায় রয়েছে আর একটা জায়গা থেকে রেডিয়েট করে আসছে। আচ্ছা, মাইক্রোওয়েভ ওভেনে যেটা থাকে সেখানে তো কোনো হিটের সোর্স বলতে কি রয়েছে, সেক্ষেত্রে ওই মাইক্রোওয়েভের এমিট করে, মাইক্রোওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েভ করে, ঠিক আছে? এবং সেই রেডিয়েশনের মাধ্যমে ফুডটা গরম হয় এবং সেখান থেকে আমরা রান্না করে খেতে পারি, ঠিক আছে? তাহলে এখানটায় যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে রেডিয়েশন, এটা কিন্তু কন্ডাকশন নয়। কেন কন্ডাকশন নয়? কন্ডাকশন নয় তার কারণ মাইক্রোওভেনের সাথে যেটা তোমার মাইক্রোওভেনের সাথে যেটা কানেক্ট রয়েছে সেটা হচ্ছে যে তোমার কন্ডাক্টে রয়েছে, কিন্তু সেখানটায় যে হিটের যে সোর্সটা সেটা কোথা থেকে আসছে? সেটা তো রেডিয়েশন থেকেই আসছে। তো তাহলে এটা কন্ডাকশন, কন্ডাক্টে থাকা সত্ত্বেও কন্ডাকশন হবে না, এটা রেডিয়েশনই হবে।
নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড ইজ ইনকারেক্টলি ম্যাচড উইথ ইটস অরিজিন, অরিজিনের সাথে ইনকারেক্টলি ম্যাচ কোনটা রয়েছে? তাহলে এখানে অপশন রয়েছে জিলাটিন অ্যানিম্যাল অরিজিন, আগার আগার প্ল্যান্ট অরিজিন, হানি হচ্ছে অ্যানিম্যাল অরিজিন এবং ইস্ট হচ্ছে মিনারেল অরিজিন। তাহলে দেখো জিলাটিন যেটা রয়েছে এটা তোমার অ্যানিম্যাল বডি থেকে আসে, তাহলে এটা ঠিক আছে। আগার আগার তো প্ল্যান্ট থেকেই আসে, এটাও ঠিক আছে। হানিটা অ্যানিম্যাল অরিজিন, এটা বি মানে ফ্লাওয়ারের নেকটার থেকে আসে এবং বি দ্বারা প্রডিউস হয়, তাহলে এটাও ঠিক আছে। ইস্ট যেটা মিনারেল অরিজিন বলছে, ইস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ফাঙ্গাল, মানে ইস্ট তো ফাঙ্গাস, তাই না? তাহলে ইস্ট মিনারেল অরিজিন যেটা লেখা রয়েছে এটা ভুল আছে, এখানে ইনকারেক্টলি বলেছে, তাহলে এটার অ্যান্সার অপশন ডি। Which of the following phases of the disaster management cycle includes activities like search and rescue and providing immediate medical care? ইমিডিয়েট মেডিকেল কেয়ার আমি দেব এবং সার্চ করে করে রেস্কিউ করব। ডিজাস্টার ম্যানেজমেন্টের কোন ফেজে এটা করা হয়? তাহলে এখানে অপশন রয়েছে ডিজাস্টারের রিকভারি, প্রিপেয়ারনেস, রেসপন্স আর মিটিগেশন। তাহলে দেখো, প্রথমত হচ্ছে যে ডিজাস্টার মানে যেখানে একটা কিছু একটা ঘটনা ঘটেছে বা কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো আর্থকোয়েক হতে পারে এরকম, তাই তো? তাহলে প্রথম যে ফেজ রয়েছে, যেমন রিকভারি ফেজ বলছে, রিকভারি ফেজে কি হয়, যেখানে আবার আমি রিবিল্ড করছি, যেগুলো হয়েছে সেগুলো সমস্ত ক্লিনিং করছি, এগুলো হচ্ছে যে আমরা পরে করি, একদম শুরুতেই করি না। তাহলে এখানে আমি পেশেন্টের সঙ্গে কিছু করছি না, তাই তো? ডিজাস্টার প্রিপেয়ারনেসটা কখন করি? এটা হচ্ছে প্রি ডিজাস্টার ফেজ, মানে আমরা আশঙ্কা করছি যে একটা কিছু হতে পারে, তো তার জন্য আমি কিছু একটা প্ল্যান করে রেখেছি, সেখানে এমার্জেন্সি ফুড সাপ্লাই রেখেছি বা সেখানে মেডিকেল সাপ্লাই রেখেছি, এরকমভাবে আমি কিছু করতে পারি। মক ড্রিল প্রোগ্রাম করা হয়, সেখানটায় ডিজাস্টারের জন্য প্রিপেয়ার আমরা থাকি। ডিজাস্টার রেসপন্স যেটা রয়েছে, ডিজাস্টার রেসপন্স মানে হচ্ছে যখনই ডিজাস্টার হচ্ছে সেখানে আমরা ইমিডিয়েট রেসপন্স করছি, সেখানে আমরা লাইফ সেভ করা, সাফারিং কমানো, স্টেবিলাইজ করা সিচুয়েশনকে, এগুলো করছি। তাহলে সেই জায়গাতে আমাদেরকে সার্চ অ্যান্ড রেস্কিউ হবে, ইভাকুয়েশন হবে, এমার্জেন্সি মেডিকেল এড হবে, রিসোর্স ডিস্ট্রিবিউশন হবে, এগুলো সমস্ত রিসার্চ রেসপন্সের মধ্যে পড়বে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, রিসার্চ রেসপন্স। আর লাস্ট রয়েছে একটা ডিজাস্টার মিটিগেশন। এটা কোথা থেকে হচ্ছে? এটা হচ্ছে ডিজাস্টারের ঠিক আগে, এটা হচ্ছে লং টার্ম মেজার, যাতে কোনোভাবে কোনো ড্যামেজ না হয় বা হচ্ছে যে কোনো কিছু আমরা তৈরি করে রাখছি বা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখছি, যাতে ডিজাস্টারের ফলে মানে যদি হচ্ছে যে ডিজাস্টার একটা হতে পারে বা এরকম কিছু, তো তার আগে আমরা কিছু করে রাখছি, ঠিক আছে? তো ডিজাস্টার মিটিগেশন এখানটায় পড়ছে না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, ডিজাস্টার রেসপন্স। নেক্সট দেখো, আ স্টুডেন্ট ইজ ফাউন্ড ইন হার হোস্টেল রুম আফটার ইনজেস্টিং 10 স্লিপিং পিলস, 10টা স্লিপিং পিল ইনজেকশন করেছে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট এড অ্যাকশন? আমরা কি করব? প্রথমে বলেছে অফার ফুড টু স্লো ড্রাগ অ্যাবজর্পশন, গিভ মিল্ক অ্যাজ এন অ্যান্টিডোট, ইন্ডিউস ভমিটিং টু রিমুভ দ্য পিলস, অ্যারেঞ্জ ইমিডিয়েট ট্রান্সপোর্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। তাহলে অবশ্যই আমরা হসপিটালে নিয়ে যাব, আর কোনোটা আমাকে করতে হবে না। A 45-year-old farmer presents to you emergency department with progressive shortness of breath. Shortness of breath হয়েছে, excessive salivation হয়েছে, tearing and muscle twitching, which began after he was spraying crops. মানে যে শস্য রয়েছে বা যেটা ধান বা যা কিছু সে চাষ করেছে সেটাতে কিছু স্প্রে করছিল, তারপরে হঠাৎ করেই এরকম সাইন সিমটমস নিয়ে আমার কাছে এসেছে। He is agitated and complaining of abdominal cramps and blurred vision, which may be the probable diagnosis of the patient. এটা কিসের ডায়াগনোসিস? তাহলে এখানে অপশন রয়েছে অর্গানোফসফরাস পয়জনিং, ওপিওয়েড, লেড আর অ্যাসিটামিনোফেন পয়জনিং। তাহলে দেখো, প্রথমত হচ্ছে যে যেহেতু পেশেন্টটা ধান চাষ বা কোনো কিছু চাষ করছিল, তাহলে সেখান থেকে হতে পারে যে সেখানে কোনো রকমের একটা পয়জনিং হয়েছে। এবারে এখানে লেড, অ্যাসিটামিনোফেন আর ওপিওয়েড আর অর্গানোফসফরাস সবই রয়েছে। এবারে এখানে যে সাইন সিমটমসগুলো বলছে, যেমন এক্সেসিভ স্যালাইভেশন, তারপরে বলেছে যে টিয়ারিং মানে ল্যাক্রিমেশন, মাসেল টুইচিং রয়েছে, তারপরে তোমার অ্যাবডোমিনাল ক্র্যাম্পও রয়েছে, ব্লাড ভিশনও রয়েছে। এই যে সিমটমগুলো রয়েছে এগুলোকে আমরা এক কথায় স্লাজ সিমটম বলতে পারি, SLUDGE।
যেখানে এস ফর পরে স্যালাইভেশন, যেখানে এক্সেসিভ স্যালাইভেশন রয়েছে। এল ফর হচ্ছে ল্যাক্রিমেশন, যেখানে টিআর হচ্ছে সেটা রয়েছে। ইউ ফর হচ্ছে ইউরিনেশন বা ডেফিকেশন, গ্যাস্ট্রিক ক্র্যাম্পস এরকম বা অ্যাবডোমিনাল ক্র্যাম্প এখানে রয়েছে। ডি ফর হচ্ছে যে তোমার ওই ডেফিকেশন, জি ফর হচ্ছে গ্যাস্ট্রিক ক্র্যাম্প, আর ই ফর রয়েছে তোমার এমেসিস বা ভমিটিং। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো রয়েছে এটা স্লাজের সাথে যায়, এবং এই স্লাজ ফেনোমেনা আমরা কোথায় দেখতে পাবো? এটা অর্গানোফসফরাস পয়জনিং এর সাথে দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অর্গানোফসফরাস পয়জনিং। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য মেইন বেনিফিট অফ মেটিকিউলাস পেরিনিয়াল হাইজিন ক্রুশিয়াল ফর ফিমেল পেশেন্ট স্পেশালি দোজ উইথ অ্যান ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথেটার। তাহলে যাদের ক্যাথেটার রয়েছে তাদের জন্য আমি একটা কেন পার্সোনাল পেরিনিয়াল হাইজিনটাকে বেশি ক্রুশিয়াল বলে মনে করছি। অপশন রয়েছে প্রিভেন্ট স্কিন ব্রেকডাউন ফ্রম এক্সেসিভ সোয়েটিং, তো এটা হবে না। টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইউটিআই, এটা হতে পারে। তারপর রয়েছে রিডিউস দ্য নিড ফর ফ্রিকুয়েন্ট লিনেন চেঞ্জ, এটাও হবে না। টু প্রমোট ভেনাস রিটার্ন ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস, তাহলে এটার অ্যান্সার কিন্তু অপশন বি। ভীষণই প্রমিনেন্ট অপশনগুলো রয়েছে যেখান থেকে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, teaching a patient how to perform Kegel exercise to reduce urinary incontinence is an example of which step of the nursing process. নার্সিং প্রসেসের স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে, প্ল্যানিং, ডায়াগনোসিস, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন। আমি কি কাজ করছি এখানে? আমি পেশেন্টকে কি শেখাচ্ছি? একটা কিগেল এক্সারসাইজ শেখাচ্ছি যাতে ইউরিনারি ইনকন্টিনেন্স তার না হয় বা সেটা ঠিক হয়ে যায়, এরকম কিছু। তো আমি তাহলে একটা কাজ করছি মানে সেটা আমি ইমপ্লিমেন্ট করছি, তাহলে এটা ইমপ্লিমেন্টেশন হবে। Nurse is administering a sublingual medication. Which instruction is the most appropriate? সাবলিঙ্গুয়াল মেডিকেশনের জন্য কোন ইনস্ট্রাকশনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে? অপশন রয়েছে চিউ দ্য ট্যাবলেট ফর কুইক অ্যাবজর্পশন, তাহলে এটা সাবলিঙ্গুয়াল মেডিকেশন আমরা কি করি? জিভের তলায় রাগটা দিয়ে দিই, তাই না? তারপর দেখো সোয়ালো ইমিডিয়েটলি উইথ ওয়াটার, এটাও নয়। প্লেস দ্য ট্যাবলেট আন্ডার দ্য টাং আনটিল ডিজলভ, এটা ঠিক আছে। কিপ দ্য ট্যাবলেট অন দ্য চিক অ্যান্ড সোয়ালো স্লোলি, তাহলে এটাও ভুল আছে। তাহলে এটার অ্যান্সার অপশন 3 হবে। তাহলে সাবলিঙ্গুয়াল মেডিকেশন আমরা কিভাবে অ্যাডমিনিস্টার করি সেটাই জানতে চেয়েছে। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড IPHS 2022 ফর ডিস্ট্রিক্ট হসপিটালস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিমাম বা এসেন্সিয়াল অ্যান্ড ডিজায়ারেবল বেড স্ট্রেংথ নর্ম পার মিলিয়ন পপুলেশন? পার মিলিয়ন পপুলেশনের জন্য যে IPHS 2022 এর স্ট্যান্ডার্ড রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য সেটা কত? তো এটা স্ট্যান্ডার্ড রয়েছে মিনিমাম 1000 বেড এবং ডিজায়ারেবল 2000 বেড পার মিলিয়ন। হাউ ইজ স্ক্লিস্টোসোমিয়াসিস ইনফেকশন মেনলি ট্রান্সমিট টু হিউম্যান? এই যে ইনফেকশনটার নাম বলা হয়েছে এটা হিউম্যানের মধ্যে কিভাবে ট্রান্সমিট হয়? তো এটা ট্রান্সমিট হচ্ছে স্কিন কন্ট্যাক্টে উইথ ফ্রেশ ওয়াটার কন্টেনিং লার্ভাল প্যারাসাইট। লার্ভাল প্যারাসাইটের যদি কন্টামিনেটেড ওয়াটার থাকে তাহলে সেখান থেকে এটা স্কিনের ইনফেকশন হয়ে থাকে। তারপর দেখো, হুইচ স্টেটমেন্ট বেস্ট এক্সপ্লেন্স হোয়াই আ পেশেন্ট উইথ আনরিলিভড অ্যাকিউট পেন মে ডেভেলপ ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ইনক্রিজ ব্লাড প্রেশার। বলছে যে একটা অ্যাকিউট পেনের পেশেন্টদের ক্ষেত্রে কেন ট্যাকিকার্ডিয়া এবং ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে? ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট বাড়ছে আর ব্লাড প্রেশারও বাড়ছে, তাহলে এটা কেন হচ্ছে? অপশন বলছে পেন ইনক্রিজেস প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি হয় তাহলে তো ব্লাড প্রেশারও কমবে এবং ট্যাকিকার্ডিয়ার জায়গায় ব্র্যাডিকার্ডিয়া হবে, তাই না? তাহলে এটা ভুল আছে। পেন ট্রিগার্স দ্য রিলিজ অফ এন্ডরফিন, এন্ডরফিন রিলিজ হচ্ছে। পেন অ্যাক্টিভেটস দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, পেনের জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং সেখানটায় আমরা ট্যাকিকার্ডিয়া ইনক্রিজ ব্লাড প্রেশার পাবো, তাহলে এটা ঠিক আছে। পেন সাপ্রেসেস কর্টিজল রিলিজ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, যেখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় বলে পেনের সাথে সাথে ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার এগুলো দেখতে পাই, ইনক্রিজ ব্লাড প্রেশার দেখতে পাই। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপোক্যালসেমিয়া? হাইপোক্যালসেমিয়া আমরা কোথায় দেখতে পাবো? মোস্ট কমন কজ বলেছে, তাহলে এখানে অপশন রয়েছে মিল্ক অ্যালকালি সিনড্রোম, ভিটামিন ডি টক্সিসিটি, হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং প্রলং ইমোবিলিটি। তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি হয়, আমরা নর্মালি জানি যে হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি হয় তাহলে সেখান থেকে তোমার ক্যালসিয়াম কমে যায়, যেই কারণে হাইপোক্যালসেমিয়া দেখা যায়, তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম এখানে অ্যান্সার হবে। আর বাকি হচ্ছে যে মিল্ক অ্যালকালি সিনড্রোম রয়েছে, এটা মেনলি কি হয়? এটা ইনক্রিজ ক্যালসিয়াম অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া। ঠিক আছে, ভিটামিন ডি টক্সিসিটি এখানেও সেম জিনিস হয়, হাইপার ক্যালসিমিয়া। প্রলং ইমোবিলিটি এটা থেকেও হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে। ঠিক আছে,
তারপর দেখো, হু পারফর্ম দ্য ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট ইন 1967। তো এগুলো ওয়ান লাইনার কোশ্চেন, এই কোশ্চেন মুখস্থ বা যার জানা সেই অ্যান্সার করতে পারবে, বাকি আর কেউ পারবে না। তো এরকম কোশ্চেন পরীক্ষাতে থাকে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, তুমি বাদ দিয়ে দাও, তুমি ভেবেই নাও যে আমি 5টা 6টা কোশ্চেন অ্যান্সার করতে পারবো না, কিন্তু বাকিগুলো তো পারবো, তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তাহলে দেখো, হার্ট ট্রান্সপ্ল্যান্ট 1967-এ ফার্স্ট টাইম কে করেছিলেন? এটা ক্রিশ্চিয়ান বার্নার্ড করেছিলেন। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ এন ইলেকট্রোকটারি মেশিন ইন সার্জারি? সার্জারিতে যে ইলেকট্রোকটারি ইউজ করা হয় তার কাজ কি? তাহলে এটা আমরা কিসের জন্য ইউজ করি? ওই ব্লাড ভেসেলস বা এগুলো যখন কাট হয়ে যাচ্ছে, তো সেগুলোকে আমরা কটারি দিয়ে বার্ন করে দিই যাতে ওখান থেকে ব্লিডিং না হয়, তাই তো। তাহলে এখানে অপশন দেখো, টু মনিটর দ্য ডেপথ অফ অ্যানাস্থেশিয়া এন্ড সিডেশন, এটা ভুল আছে। ইনজেক্ট মেডিকেশন ইন্টু সেল টিস্যু অর ক্যাভিটি, টু রিমুভ আনওয়ান্টেড টিস্যু অ্যান্ড কন্ট্রোল ব্লিডিং, এটা ঠিক। আর টু টেক এক্সরে ইমেজেস অফ ইন্টারনাল অর্গান ও টিস্যুস। তাহলে বোঝা গেল, সহজ কোশ্চেন। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নার্সিং গোল ডিউরিং দ্য রিহ্যাবিলিটেশন ফেজ অফ বার্ন কেয়ার? রিহ্যাবিলিটেশন ফেজ অর্থাৎ যেখানে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, এরপরে আমার রিহ্যাবিলিটেশন ফেজে আমি কি করব? রিস্টোরিং অপটিমাল ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, তাহলে এটা তো আমাকে একদম প্রথম ফেজেই করতে হয়। মেনটেনিং অ্যাডিকুয়েট বডি টেম্পারেচার, এটাও তাই। মিনিমাইজিং পেশেন্টস অ্যান্ড ফ্যামিলিজ অ্যাংজাইটি, এটাও সেমই। ইমপ্রুভিং বডি ইমেজ অ্যান্ড সেলফ কনসেপ্ট, তাহলে বডি ইমেজ বা সেলফ কনসেপ্ট এগুলো আমরা শেষের দিকে করব, যখন পেশেন্ট সুস্থ হয়ে গেছে তখন আমাকে তার বডি ইমেজ ঠিক করা বা এই জিনিসগুলো নিয়ে ভাবতে হয়, তাই না। তাহলে এটার অ্যান্সার অপশন ডি হবে। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ এন এমার্জেন্সি অপারেশন প্ল্যান এইমড অ্যাট ইমপ্রুভিং এমার্জেন্সি প্রিপেয়ারনেস? এমার্জেন্সি প্রিপেয়ারনেস আমি করছি, মানে এমার্জেন্সিতে প্রিপেয়ার রাখার জন্য আমি কিছু করছি, এমার্জেন্সি অপারেশন প্ল্যান তৈরি করছি। তাহলে কোনটা আমার জন্য এসেনশিয়াল কম্পোনেন্ট নয়? অপশন দেখো, কন্ডাক্টিং ডিজাস্টার প্র্যাকটিস ড্রিল, যেটা এখনই বললাম যে মক ড্রিল, তো আমাকে কোনো ডিজাস্টার বা কোনো এমার্জেন্সির জন্য আমাকে মক ড্রিল করতে হবে, তাহলে এটা করতে হবে। প্ল্যানিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন সিস্টেম, এটাও করতে হবে। প্রিপেয়ারিং আর ডেটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটাও ঠিক আছে। শিডিউলিং স্টাফ ভ্যাকেশন প্ল্যান, স্টাফের ভ্যাকেশন প্ল্যান করব, স্টাফ তো আমার আরও বেশি করে দরকার যদি কোনো এমার্জেন্সি রাইজ করে, তাহলে সেক্ষেত্রে স্টাফ ভ্যাকেশন প্ল্যান আমার করার প্রয়োজন নেই, তাহলে নট এসেনশিয়াল বলেছিল, এটার অ্যান্সার তাহলে অপশন ডি হবে। নেক্সট দেখো, হোয়াট শুড দ্য নার্স ডু ফার্স্ট ডিউরিং আ হসপিটাল ফায়ার? যদি হসপিটালে ফায়ার হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে নার্স কি করবে? তাহলে এটার জন্য আমাদের রেস্ট প্রোটোকল ছিল, তাহলে প্রথম আমার কাজ হচ্ছে রেস্কিউ, তারপরে অ্যালার্ম, তারপর কনফাইন, তারপর ইভাকুয়েট। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? রেস্কিউ পেশেন্ট অ্যান্ড অ্যাক্টিভেট দ্য ফায়ার অ্যালার্ম। অ্যান্সার অপশন বি। Which surgical procedure involves in creating an artificial opening or window in the bone in the inner ear for hearing loss? হিয়ারিং লসের জন্য আমরা যখন একটা আর্টিফিশিয়াল ওপেনিং করছি ইনার ইয়ারে, তো সেটাকে কি বলা হয়? এটার এই যে অপারেশনটা বলা হয়েছে এটার নাম হচ্ছে ফেনিস্ট্রেশন প্রসিডিওর। A patient presents with increased nervousness, irritability, palpitation, flushed skin and prominently bulged eyes. The nurse recognizes these are the characteristic symptoms of which of the following endocrine disorder? Endocrine disorder বলেছে, বাল্জ আইস বলেছে, তাহলে চোখগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসে, তাই না? কোথায় হয়? থাইরয়েডে হয় না? তাহলে অপশন দেখো, থাইরোটক্সিকোসিস রয়েছে, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস রয়েছে, হাশিমোটোস ডিজিজ রয়েছে, আর মিক্সিডিমা কোমা রয়েছে। তাহলে সবগুলোই তো থাইরয়েডের ব্যাপার নিয়েই বলে দিয়েছে, তাই না? তাহলে কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, তাহলে দেখো, যেটা হচ্ছে যে চোখগুলো বড় বড় হয়ে যায় বা চোখগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, তার সাথে নার্ভাসনেস, ইরিটেবিলিটি, প্যালপিটেশন, ফ্লাস্কিন, এগুলো থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে হাইপারথাইরয়েডিজম হলে গ্রেভস অপথ্যালমোপ্যাথি যেটাকে বলা হয় বা এক্সোপথ্যালমোস যেটা বলা হয়, সেটাই হচ্ছে তোমার এখানে বলা হয়েছে। তাহলে এটার অ্যান্সার থাইরোটক্সিকোসিস। আচ্ছা, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস যেটা, এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের যেখানে সোয়েলিং হয়ে যাচ্ছে বা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, সেইটা পেনফুল সোয়েলিং, এগুলো পেন সোয়েলিং এগুলো থাকবে, সেটা। তাহলে এটা এখানে হচ্ছে না। আচ্ছা, হাশিমোটোস ডিজিজ কোনটা? যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে যেখানে থাইরোটক্সিকোসিসটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, হাশিমোটো ডিজিজ হচ্ছে ডিক্রিজ হলে, আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড, ঠিক আছে। আচ্ছা, আর মিক্সিডিমা কোমা কোনটা? মিক্সিডিমা কোমা হচ্ছে যে আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম যদি হয়, তাহলে এখানে একটা ল্যাথার্জি, হাইপোথার্মিয়া, হার্ট রেট কমে যাওয়া, এগুলো হবে, কিন্তু এখানে অপোজিট বলেছে, তাই না? তাহলে এখানে অ্যান্সার থাইরোটক্সিকোসিস হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট বলছে, হুইচ ক্লিনিক্যাল সাইন্স সাজেস্ট ফ্লুইড ওভারলোড ইন আ পেশেন্ট উইথ ক্রনিক কিডনি ডিজিজ? ক্রনিক কিডনি ডিজিজের কোনটা দেখে আমি বুঝবো যে ফ্লুইড ওভারলোড হচ্ছে?
অপশন রয়েছে ড্রাই মিউকাস মেমব্রেন, এটা তো অপোজিট হলো তাই না, ড্রাই মিউকাস মেমব্রেন তো আমরা যখন ডিহাইড্রেশন থাকে তখন দেখি, তাহলে ফ্লুইড ওভারলোডে আমরা পাবো না। নেক্সট রয়েছে ক্র্যাকেলস ইন লাং অ্যান্ড ইডিমা ইন লেগ, ইডিমা হতে পারে কারণ ফ্লুইড ওভারলোড হলে ইডিমা হয়। আচ্ছা, তারপরে দেখো ডিক্রিজ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার কি কমবে যদি ফ্লুইড ওভারলোড হয়, তাহলে ব্লাড প্রেশার বাড়বে তো, তাহলে এটা হলো। আর ইনক্রিজ ইউরিন আউটপুট, যেহেতু ফ্লুইড ওভারলোড হচ্ছে, পেশেন্টের মধ্যে ফ্লুইড ওভারলোড হচ্ছে এবং কিডনি ডিজিজ রয়েছে, তাহলে ইউরিন আউটপুট এখানটায় বাড়বে না, ইউরিন আউটপুট কমবে, সেই জন্যই বডিতে ফ্লুইড ওভারলোড হচ্ছে, তাই না। তাহলে এটার অ্যান্সার ক্র্যাকেলস ইন লাংস আর ইডিমা ইন লেগস। Which of the following childhood condition presents with hoarseness, a barking cough, noisy breathing and difficulty breathing? অপশন রয়েছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ক্রুপ আর পারটুসিস। তাহলে এখানে স্ট্রাইডার রয়েছে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বার্কিং কাফ। বার্কিং কাফ আমরা ক্রুপের ক্ষেত্রে দেখতে পাই, এই একটি ডিজিজ রয়েছে যেখানে বার্কিং কাফ দেখা যায়, আর কোথাও দেখা যায় না, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার ক্রুপ হচ্ছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং লোগোজ রিপ্রেজেন্ট অ্যান আন্ডার 5 ক্লিনিক, কোনটা হচ্ছে আন্ডার 5 ক্লিনিকটাকে রিপ্রেজেন্ট করছে। আন্ডার 5 ক্লিনিকে কীরকমভাবে থাকে, সেখানে একটা ট্রায়াঙ্গেল থাকে, তাই তো। তাহলে দেখো, আর লার্জ ট্রায়াঙ্গেল উইথ 4 স্মলার ট্রায়াঙ্গেল, তাহলে এখানে যে ছবিটা আমাদের থাকে সেটা ট্রায়াঙ্গেলের থাকে, তাহলে এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবং তার অপোজিটে আবার আরেকটা ট্রায়াঙ্গেল থাকে, তাই না, এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল থাকে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলের ভেতরে ট্রায়াঙ্গেল, তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল হলো, এখানে 4টে ট্রায়াঙ্গেল হলো। তাহলে লার্জ ট্রায়াঙ্গেল উইথ 4 স্মলার ট্রায়াঙ্গেল উইথ সেন্টার ওয়ান ইজ রেড, এই মাঝখানেটা রেড কালারের হয়, তাহলে এটার অ্যান্সার অপশন এ হবে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্ড সেফেস্ট ইনসার্শন ডেপথ ফর ইন এনিমা টিপ অফ অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্টদের ক্ষেত্রে কতটা আমি ইনসার্ট করবো এনিমা টিপ, এটা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চ অবধি ইনসার্ট করা হয় যেহেতু বাচ্চা। দ্য মেন পারপাস অফ নেবুলাইজেশন ইন পেডিয়াট্রিক পেশেন্ট, বাচ্চাদেরকে নেবুলাইজেশন আমরা কেন দিচ্ছি, ওরাল মেডিকেশনকে আমরা নেবুলাইজেশনে দিই, নিশ্চয়ই দিই না। ডেলিভার মেডিকেশনস ডাইরেক্টলি টু দ্য এয়ারওয়ে অ্যাজ আ মিস্ট, এটা ঠিক আছে। মেজার লাং ক্যাপাসিটি, ইনক্রিজ অক্সিজেন স্যাচুরেশন উইথাউট মেডিকেশন, তাহলে এটার অ্যান্সার অপশন বি, ডেলিভার মেডিকেশন ডাইরেক্টলি টু দ্য এয়ারওয়ে অ্যাজ আ মিস্ট। তারপর, হাউ ওয়াজ দ্য টার্ম লুনাটিক ডিফাইন্ড ইন ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট 1912, 1912তে ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট হয়েছিল, তো লুনাটিক বলতে কি বোঝায়, তাহলে অপশন বলছে মেন্টাল হসপিটাল ফর পিপল উইথ আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ডের জন্য একটা মেন্টাল হসপিটাল, সেটাকে লুনাটিক বলা হয় না। আ পার্সন উইথ বিহেভিয়ারাল ডিস্টারবেন্স, বিহেভিয়ারাল ডিস্টারবেন্স বলেছে একটা, অ্যান ইডিয়ট অর আ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, যার মাইন্ড ডিস্টারবেন্স রয়েছে, আ পার্সন উইথ ম্যাল অ্যাডজাস্টমেন্ট ইন লিভিং, তাহলে লুনাটিক অ্যাক্ট বা এগুলো হচ্ছে যে মেন্টাল পেশেন্টদের জন্য তৈরি করা হয়েছিল, তাই না, তাহলে আনসাউন্ড মাইন্ড যার রয়েছে তার সেটাই হবে, সেটাই হওয়া উচিত আর কি, তাই না। তাহলে যেখানে পেশেন্টের আনসাউন্ড মাইন্ড রয়েছে বা অ্যাবনর্মালিটি ইন মাইন্ড বা থিঙ্কিং ইমোশন এইগুলো, সেই জায়গাতে আমরা তাকে লুনাটিক টার্মটা ইউজ করতে পারি। Which of the following phases of the therapeutic relationship is primarily focused on exchanging feelings, evaluating progress and reinforcing gains? তাহলে এখানে বলছে যে থেরাপিউটিক রিলেশনশিপের কোন জায়গাতে আমরা ফিলিংস এক্সচেঞ্জ করা হচ্ছে, প্রোগ্রেস ইভালুয়েট করা হচ্ছে এবং গেন কি হলো সেগুলোর উপর রিইনফোর্স করা হচ্ছে, তাহলে এটা আমরা কোথায় করি, এটা আমরা টার্মিনেশন ফেজে করি, যখন কাজ শেষ হয়ে গেল লাস্টে আমরা ইভালুয়েট করি, তাহলে এখানে ইভালুয়েশন বলেছে, এটার অ্যান্সার তাহলে অপশন ডি, টার্মিনেশন ফেজ। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য প্রাইমারি গোল অফ মিলিউ থেরাপি, মিলিউ থেরাপির প্রাইমারি গোল কি, মিলিউ থেরাপিতে আমরা একটা এনভায়রনমেন্ট প্রডিউস করি যেখানে পেশেন্টরা থাকবে এবং একটা এনভায়রনমেন্টের মধ্যে কীভাবে অ্যাকশন করতে হয় সেগুলো তারা শিখবে, তাই তো। তাহলে অপশনগুলো দেখো, রিস্ট্রাকচারিং ম্যাল অ্যাডাপটিভ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ইন্টারাকশন স্টাইলস, তাহলে এটা আমরা করি না, এখানে আমরা এনভায়রনমেন্টকে মডিফাই করি, তাই তো। এক্সপ্লোরিং পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ডায়নামিক্স ইন রিলেশন টু সাইকোথেরাপি, তাহলে এটাও ভুল রয়েছে। প্রোভাইডিং আ থেরাপিউটিক অ্যান্ড সাপোর্টিভ সোশ্যাল এনভায়রনমেন্ট ফর পেশেন্ট, এটা ঠিক আছে। স্ট্রেংথেনিং এক্সটার্নাল রিসোর্সেস অ্যান্ড প্যারেন্টাল কোপিং মেকানিজম, তাহলে এটাও ভুল আছে। তাহলে এখানে মিলিউ থেরাপি মানে হচ্ছে যেটাকে আমরা থেরাপিউটিক কমিউনিটি বলি, যেখানে আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করি পেশেন্টকে, যার মধ্যে রাখি এবং সে সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস থট ব্রডকাস্টিং অ্যাকর্ডিং টু কার্ট স্নেইডার ক্লাসিফিকেশন অফ ফার্স্ট র্যাঙ্ক সিমটমস ইন সাইকোটিক ডিসঅর্ডার। থট ব্রডকাস্টিং বলতে কি বোঝায়, থট ব্রডকাস্টিং বলতে যে আমি যেটা ভাবছি সেটা
কোথাও একটা বাইরে ছড়িয়ে যাচ্ছে বা অন্যরাও সেটা শুনতে পাচ্ছে, বা আমার যে থটটা সেটা জোরে জোরে কেউ প্রচার করে দিচ্ছে, এরকমভাবে কেউ ব্রডকাস্ট করছে, এটা হচ্ছে থট ব্রডকাস্টিং। তাহলে অপশন দেখো, দ্য বিলিফ দ্যাট থটস আর বিং রিমুভ ফ্রম ওয়ানস মাইন্ড বাই এক্সটার্নাল ফোর্স, মানে কেউ এটা তার থেকে নিয়ে নিচ্ছে, তাহলে এটা নয়, সেটা থট উইথড্রয়াল হয়। তারপর দেখো, দ্য সেন্সেশন দ্যাট ওয়ানস থট আর এসকেপিং ইনটু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ফর আদার্স টু হিয়ার, মানে আমার যে থটগুলো সেটা কোথাও থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং অন্যরা সেটা শুনে ফেলছে, তাহলে এটা খানিকটা রিলেটেবল লাগছে। তারপর বলছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়ান্স অ্যাকশন অর ইম্পালসেস বিং কন্ট্রোল অর ইনফ্লুয়েন্স বাই অ্যান এক্সটার্নাল এজেন্সি, কেউ একটা বাইরে থেকে তাকে কন্ট্রোল করছে, তাহলে এটাও নয়। দ্য বিলিভ দ্যাট ওয়ান্স থট আর নট দেয়ার ওন বাট আর বিং ইনসার্টেড ইনটু দেয়ার মাইন্ড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, তাহলে যেটা থট ইনসার্শন হয় সেটা, তাহলে এখানে থট ব্রডকাস্টিং বলেছে, তাহলে থট ব্রডকাস্টিং এর জন্য এটা হচ্ছে তোমার অপশন বি হবে। ঠিক আছে, তারপর দেখো, হোয়াট ইজ ট্রু রিগার্ডিং দ্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জন্য কোনটা ঠিক? গভর্নমেন্ট রেগুলেটরি বডি, এটা গভর্নমেন্ট রেগুলেটরি বডি নয়। প্রাইভেট কর্পোরেশন ফোকাসড অন প্রফিট, অবশ্যই নয়। ভলেন্টারি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, একদম ঠিক, এটা ভলেন্টারি অর্গানাইজেশন এবং এটা মানবিকতার জন্য তৈরি করা রয়েছে। আর লোকাল গভর্নমেন্ট এজেন্সি, এটাও ভুল রয়েছে। তারপর দেখো, হোয়াট ওয়াজ দ্য মেজর ফোকাস অফ NACP 1 1992 when the government of India launched the first national AIDS control program, মানে যখন ফার্স্ট ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম এস্টাবলিশ হয়েছিল NACP 1 1992-তে, তখন তাদের মেজর ফোকাস কিসের ওপরে ছিল? অপশন, নেশন ওয়াইড স্কেল আপ অফ ART সার্ভিসেস, এস্টাবলিশমেন্ট অফ সার্ভেইলেন্স অ্যান্ড সেফ ব্লাড সিস্টেম উইথ অ্যাওয়ারনেস জেনারেশন, ইন্ট্রোডাকশন অফ দ্য টেস্ট অ্যান্ড ট্রিট পলিসি, আর ইন্টিগ্রেশন অফ HRB সার্ভিসেস ইনটু সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্র। তো এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে যে এস্টাবলিশমেন্ট অফ সার্ভেইলেন্স অ্যান্ড সেফ ব্লাড সিস্টেম উইথ অ্যাওয়ারনেস জেনারেশন, এটা হচ্ছে ফার্স্ট যে ফেজ ছিল সেটার মেন ফোকাস ছিল। তারপর, which of the following is not an effective strategy for কালাজার control as per the National Vector-Borne Disease Control Program, কোনটা এফেক্টিভ স্ট্র্যাটেজি নয় কালাজারের জন্য? অপশন, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কমপ্লিট কেস ম্যানেজমেন্ট, এটা প্রত্যেকটা ডিজিজের জন্যই এফেক্টিভ। তারপর বলছে ভেক্টর কন্ট্রোল মেজার, ইনসেকটিসাইড স্প্রেইং, এটাও করতে হবে যেহেতু ভেক্টর বর্ন ডিজিজ। কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড হেলথ এডুকেশন, এটাও অবশ্যই প্রয়োজন রয়েছে। ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন ফর সিটিজেন ইন দ্য এন্ডেমিক এরিয়াস, আচ্ছা ভ্যাকসিনেশন কি আছে কালাজারের জন্য? নেই না, তাহলে এটা হবে না। তারপর দেখো, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর পপুলেশন গ্রোথ ইন স্টেজ 2 অফ দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন সাইকেল, স্টেজ 2-তে যে পপুলেশন গ্রোথ হয় সেটা কেন হয়, তাই তো? তাহলে আমাদের ডেমোগ্রাফিক যে সাইকেল ছিল সেখানে টোটাল 5টা ফেজ ছিল, তাই না? তার মধ্যে স্টেজ 1-এ ছিল হচ্ছে তোমার বার্থ রেট বেশি, ডেথ রেটও বেশি, দুটোই বাড়ছে, সেজন্য হাইলি এক্সপোনেনশিয়াল ছিল। সেকেন্ড যে ফেজ ছিল অপশন 2-তে, মানে সেকেন্ড যে ফেজ ছিল সেটা হচ্ছে যে ডিক্রিজ ইন ডেথ রেট, যেখানে বার্থ রেটটা সেমই রয়েছে, বার্থ রেটটা হাই রয়েছে, ডেথ রেটটা কমছে, তাহলে ডিক্রিজ ইন দ্য ডেথ রেট হোয়াইল দ্য বার্থ রেট রিমেন্স হাই, এটা হচ্ছে তোমার স্টেজ 2 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ, তারপরে দেখো, হোয়াট ইজ দ্য আদার নেম অফ লোকিয়া রুব্রা, লোকিয়া রুব্রার ক্ষেত্রে তার আরেকটা নাম কি? অপশন রয়েছে লোকিয়া আলবা, লোকিয়া সেরোসা, লোকিয়া ক্রুসেন্টা আর পোস্টপার্টাম লিউকেরিয়া। তাহলে যেটা লোকিয়া রয়েছে সেটা কি? পোস্টপার্টাম আমরা লিউকেরিয়া বলতে পারি। আচ্ছা, আলবা সেরোসা হচ্ছে লোকিয়া রুব্রা, আরও দুজন, মানে 3 রকমের লোকিয়া হয়, তার প্রথমে হচ্ছে রুব্রা, তারপরে সেরোসা, তারপরে আলবা, তাহলে এখানে একটি অপশন পড়ে রইল লোকিয়া ক্রুসেন্টা। Who is known as the first female midwife or first female physician in ancient Athens who disguised herself as a man to study medicine? এখানে বলছে যে ফার্স্ট ফিমেল মিডওয়াইফ বা ফার্স্ট ফিমেল ফিজিশিয়ান কে ছিলেন, যে কিনা নিজেকে ম্যানে কনভার্ট করেছিলেন। মানে আগে হতো এরকম যে ফিমেলরা মিডওয়াইফ হতে পারবে না বা ফিজিশিয়ান হতে পারবে না, তো সেই জন্য তিনি নিজেকে ম্যানে ডিসগাইজড করেছিলেন, করে হচ্ছে যে তিনি ফার্স্ট ফিমেল মিডওয়াইফ হয়েছিলেন। তো এটা হচ্ছে অ্যাকনোডাইস। Which of the following measurements is most indicative of fetal growth during a prenatal visit? Prenatal ভিজিটের জন্য মোস্ট ইন্ডিকেটিভ ফিটাল গ্রোথ কোনটা, কোন মেজারমেন্টটা? অপশন রয়েছে ম্যাটার্নাল ওয়েট গেইন, ফান্ডাল হাইট, ম্যাটার্নাল হিমোগ্লোবিন লেভেল এবং ম্যাটার্নাল হার্ট রেট। তাহলে এটা তো বলার কিছুই নেই, তাই না? মানে এটা একদমই যে কিছু পড়েনি সেও অ্যান্সার করতে পারবে, তাই না? তাহলে ফিটাল গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমরা ফান্ডাল হাইট দেখে বুঝতে পারবো, এখানে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে।
ফার্টিলাইজেশন ইউজুয়ালি অকার ইন হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এটাও ভীষণ ইজি কোশ্চেন। তাহলে এটা ফ্যালোপিয়ান টিউবে হয় এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অ্যাম্পুলাতে হয়। আচ্ছা, তারপর দেখো, read the given assertion and reason and select the correct option based on the analysis of these statements. আচ্ছা, তো এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। অ্যাজারশন এবং রিজন মানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং সেটার তার রিজনটা দেওয়া রয়েছে। তো প্রথমত স্টেটমেন্টটা আমি পড়ি। এখানে রয়েছে, ফর আ নিউবর্ন ডেলিভার্ড বাই এন HIV পজিটিভ মাদার, স্ট্যান্ডার্ড প্রোটোকল ডিক্টেটস দ্যাট দ্য ইনফ্যান্ট মাস্ট স্টার্ট আ প্রোফাইল্যাক্টিক কোর্স অফ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ইমিডিয়েটলি, আইডিয়ালি উইদিন 6 to 12 hours অফ বার্থ। এটা হচ্ছে কথা যে নিউবর্ন ডেলিভার হয়েছে HIV পজিটিভ মায়ের থেকে, তো স্ট্যান্ডার্ড প্রোটোকল রয়েছে যে ইনফ্যান্টকে ART ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে উইদিন 6 to 12 hours অফ বার্থের মধ্যে। আচ্ছা, রিজন, দ্য গোল অফ ইমিডিয়েট নিউবর্ন ART prophylaxis is to prevent the vertical transmission of the virus by treating any HIV that may have crossed the placenta or been acquired during the birthing process, thereby minimizing the risk of mother to child transmission. তাহলে এই ইমিডিয়েট ART prophylaxisটা আমরা কেন দেব? কারণ হচ্ছে যে যাতে যদি কোনো কিছু ওই ডিউরিং ডেলিভারি বা ওই ভার্টিক্যাল ট্রান্সমিশনে যদি কিছু HIV যদি কিছু এসে থাকে তাহলে সেটা আমরা ডিস্ট্রয় করে দিতে পারবো, সেই জন্য। তাহলে এবার বলছে যে এই অ্যাজারশন এবং রিজন এরা দুজনেই কি ঠিক, নাকি দুজনেই ভুল, নাকি একটা ঠিক একটা ভুল, এরকমভাবে আমার অপশনগুলো রয়েছে। তাহলে এখানে কি, এখানে দুটোই ঠিক রয়েছে। তাহলে বোথ A and R মানে অ্যাজারশন এন্ড রিজনস আর ট্রু অ্যান্ড R ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। ঠিক আছে এটা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 1। এই কোশ্চেনগুলো একটু বড় বড় দেখতে, এগুলো একটু পড়ে পড়ে বুঝতে হবে। মানে এত বড় কোশ্চেন দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, বা কি অ্যাজারশন রিজন এসব আমি বুঝি না এসব ভাবার কিছু নেই। তুমি কোশ্চেনটাকে খুব ভালো করে ঠান্ডা মাথায় পড়ো, 2বার 3বার 4বার পড়ো, পড়লেই দেখবে তুমি কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাবে। ঠিক আছে, তারপর দেখো, which diameter of the fetal skull extends from the junction of the neck and floor of the mouth of the center of the anterior fontanel। তাহলে জাংশন অফ দ্য নেক অ্যান্ড ফ্লোর অফ দ্য মাউথ মানে ন্যাপ অফ দ্য নেক বলেছে, ন্যাপ অফ দ্য নেক থেকে একদম সেন্টার অফ দ্য অ্যান্টেরিয়র ফন্টানেল মানে হচ্ছে ব্রেগমা, তাহলে এটা সাবমেন্টো ব্রেগমাটিক হবে, এটা তাহলে সাবমেন্টো ব্রেগমাটিক। তারপর দেখো, ইন রিলেশন টু দ্য ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম MCTS, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস অ্যান এথিক্যাল অ্যান্ড লিগাল কনসার্ন। তাহলে কোন জায়গাতে এথিক্যাল অ্যান্ড লিগাল কনসার্ন থাকছে? অপশন রয়েছে, ইমপ্রুভড মনিটরিং অফ ম্যাটার্নাল হেলথ আউটকাম, সিকিউরিটি অফ সেন্সিটিভ পার্সোনাল ডেটা, স্ট্রিমলাইন্ড রিপোর্টিং অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স, বেটার ট্র্যাকিং অফ ইমিউনাইজেশন শিডিউল। তাহলে মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম যেটা রয়েছে সেখানে এথিক্যাল অ্যান্ড লিগাল কনসার্ন কোনটাকে নিয়ে হবে? হেলথ আউটকাম নিয়ে কি লিগাল কনসার্ন হবে, নাকি হচ্ছে যে ইমিউনাইজেশন শিডিউল নিয়ে হবে, না পার্সোনাল ডেটা নিয়ে হতে পারে, নাকি হচ্ছে যে হেলথ কেয়ার প্রোভাইডারদের যেটা রিপোর্টিং যেটা হয় সেটা নিয়ে হতে পারে? তাহলে লিগাল কনসার্ন, এথিক্যাল কনসার্ন হচ্ছে সিকিউরিটি অফ সেন্সিটিভ পার্সোনাল ডেটা, এইটা নিয়ে হতে পারে। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ দ্য লেটার এস প্রাইমারি রিপ্রেজেন্ট দ্য অ্যাক্রোনিম পোস্ট কর্প অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি। তো ম্যানেজমেন্ট ছিল তোমাদের যে সিলেবাস ছিল GNM এ, সেখানে রিসার্চ এবং ম্যানেজমেন্ট এবং এডুকেশন সবগুলোই ছিল, একটু একটু ছোটো ছোটো করে ছিল। তো এখানে বলছে যে এস ফর কি হয়, এখানে এস ফর হচ্ছে যে স্টাফিং। পোস্ট কপ যেটা, এটা ভীষণই কমন একটা অ্যাক্রোনিম, এটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের একদম ফার্স্ট চ্যাপ্টারেই পড়ি। তো এস ফর এখানে রয়েছে স্টাফিং। তারপর লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পোটেন্সিয়াল মেজর ড্রব্যাক অফ আ পোরলি ইমপ্লিমেন্টেড লেজার ফেয়ার রিলেশনশিপ অ্যাপ্রোচ। লেজার ফেয়ার রিলেশনশিপ অ্যাপ্রোচ যেটা রয়েছে সেখানকার মেজর ড্রব্যাক কোনটা? আচ্ছা, লেজার ফেয়ার মানে যেখানে সবাই নিজের মতো কাজ করছে, ম্যানেজারের কোনো রোল নেই, তাই তো? তাহলে অপশন দেখো, রেজিস্ট্যান্স টু চেঞ্জ ডিউ টু লিডার্স ফোকাস অন ট্র্যাডিশন অ্যান্ড রিজিডিটি। তাহলে এখানে রিজিড যে লিডার এখানে থাকে না, তাহলে এটা ভুল আছে। স্লো ডিসিশন মেকিং ডিউ টু এক্সেসিভ লিডার কনসালটেশন, লিডার কনসালটেশনই এখানে নেই, তাহলে এই অপশনটাও ভুল রয়েছে। তারপর রয়েছে ল্যাক অফ টিম কোঅর্ডিনেশন অ্যান্ড ক্ল্যারিটি অফ রোলস লিডিং টু লো প্রোডাক্টিভিটি। টিমের কোঅর্ডিনেশন নেই, রোলের কোনো ক্ল্যারিটি নেই, তার জন্য প্রোডাক্টিভিটি কম হচ্ছে, এটা হতে পারে। তারপর রয়েছে হাই টার্নওভার কজড বাই দ্য লিডার মাইক্রো ম্যানেজিং ডেলি টাস্ক, মানে লিডার একদম ছোটো ছোটো জিনিসগুলো প্রত্যেক দিনের ম্যানেজ করছে, সেই জন্য টার্নওভার খুব বেশি হচ্ছে, তাহলে লেজার ফেয়ারে এটা হবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, যেখানে লেজার ফেয়ার লিডারশিপের ক্ষেত্রে ম্যানেজার কোনো কিছুতে মাথা ঘামায় না, সেই জন্য প্রোডাক্টিভিটি কমে যায় এবং খুব একটা ভালো কাজ হয় না। ঠিক আছে,
তাহলে এই হলো তোমার 50 নাম্বারে WBHRB CBTর GNM এর যে ফার্স্ট এক্সাম ফার্স্ট শিফটের ফার্স্ট দিনের ফার্স্ট শিফটের যে কোশ্চেন পেপার, এটা হচ্ছে তার সলিউশন। এবারে বলো, এই যে কোশ্চেন পেপার রয়েছে এর মধ্যে কি তুমি 35 কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে নাকি পারবে না? তো কোশ্চেনের প্যাটার্ন কেমন লাগলো বা কোশ্চেনগুলো কেমন ছিল, তোমরা অবশ্যই কোশ্চেনগুলো নিশ্চয়ই দেখেছো। তো যারা দেখোনি তারা দেখো কোশ্চেনগুলো এবং দেখে বোঝো যে কীরকমভাবে প্রিপারেশন করলে এই কোশ্চেন পেপারে তুমি একটা মার্কস তুলতে পারবে। এবং আমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য +2 করে থাকে, মানে একটা কোশ্চেনের জন্য তুমি +2 মার্কস পাও এবং একটা নেগেটিভ মার্কিং 0.5 করে থাকে। এটা হচ্ছে আমাদের মার্কিংয়ের স্ট্র্যাটেজি। তো এবারে কীরকম নাম্বার পেলে তুমি 70% নাম্বার পাবে, 70 থেকে 80% নাম্বার পাবে, সেটা এবার তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে, সেরকমভাবে প্রিপারেশন নিতে হবে। তো দ্যাটস অল ফর টুডে। আরও অনেকগুলো শিফটের কোশ্চেন পেপার রয়েছে, তোমাদের কি সেগুলোর প্রয়োজন রয়েছে বা তোমাদের জন্য কি এইরকম কোশ্চেন পেপারের ডিসকাশন হেল্পফুল হবে? যদি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তার উপরে বেস করে আমি আবার নেক্সট ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।